কক্সবাজার মানেই সাধারণত ভিড় আর ছুটির গল্প, কিন্তু আজকের গল্প সেখানে থেমে থাকবে না। এটা হোটেল থেকে বিচে হাঁটার ভ্রমণ নয়, এটা 5 দিনের পথ চলা, 120 কিলোমিটার পায়ে হাঁটা, সমুদ্রের একেবারে পাশে, ঢেউর সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া। এখানে সমুদ্র শুধুই দৃশ্য নয়, এখানে সমুদ্র একটি অভিজ্ঞতা। রোদে, জোয়ারে, ভাটায় প্রতিটি পদক্ষেপে তাকে নতুন করে চেনা। যেখানে রাত কাটে খোলা আকাশের নিচে, তারাদের আলোয় ক্যাম্পিং করে। দিনের পথে দেখা মেলে জেলেদের জীবন, আর ফাঁকা সমুদ্র সৈকতে ধীরে ধীরে খুলে যায় কক্সবাজারের আসল সৌন্দর্য। এটা গতানুগতিক ভ্রমণ নয়, এটাই বিচ হাইকিং, যেখানে কক্সবাজারকে দেখা নয়, সত্যি করে অনুভব করা যায়। 5 দিনের এই হাইকিংয়ে আজ আমাদের 4র্থ দিন, আর আপনারা দেখবেন বিচ হাইকিংয়ের 4র্থ পর্ব। সকাল 6:20 বাজে আমরা মেরিন ড্রাইভে উঠে গেছি। আর এই যে দেখেন মেরিন ড্রাইভে শ্যামলাপুর যে বাজার মোড়, সেই মোড়েই কিন্তু মেজর সিনহার স্মৃতিফলক। এখানেই মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল, এই জন্য এখানে স্মৃতিফলকটা বানানো হয়েছে। মেজর সিনহা স্মৃতিফলকের ঠিক পিছনে ছিল আমাদের ক্যাম্প সাইট। আজকের দিনটা শুরু হতেই আমাদের মেরিন ড্রাইভ ধরে হাঁটতে হবে, কারণ সমুদ্র পাড়ের পথে এক বড় খাল রয়েছে, যার পানি এখন বুক পর্যন্ত। শীতের সকালে এটাকে পার হওয়া প্রায় অসম্ভব। এই কারণে আমরা রাস্তা ধরে হেঁটে যাচ্ছি। মেরিন ড্রাইভ ধরে প্রায় 5-6 কিলোমিটার পথ হাঁটতে হবে, যেখানে চারপাশে নীরবতা এবং শীতের হাওয়ায় প্রতিটি শ্বাস যেন আরও সতেজ করে তোলে। বেশ কিছুটা আসার পরে আমরা এই যে টেকনাফ উপজেলার শেষ সীমান্ত, এই যে গেট, মানে টেকনাফ পার হয়ে আমরা এখন কক্সবাজার উপজেলায়, প্রথমে কক্সবাজার উপজেলায় ঢুকতেছে, টেকনাফ বেদাই। এখান থেকে মূলত শুরু হচ্ছে উখিয়া উপজেলা। রাস্তাটা ধরে হেঁটে আমরা পৌঁছাবো রামু উপজেলার ধারে, আর এরপর ক্রমশ এগোতে থাকবো কক্সবাজার সদর উপজেলায়। আমরা একটি ব্রিজের উপরে এসেছি, আর এই ব্রিজটা নির্মিত হয়েছে একটি খালের উপরে। যেই খালের কারণেই আমরা রাস্তা দিয়ে হাঁটছি মেরিন ড্রাইভ ধরে। খালটা বেশ বড়, কিন্তু পানি কম, আর ওই দূরে পর্যন্ত গেছে। আমরা তো ওই মাথা দিয়ে যেতাম তাহলে আমাদের ওই খালটা পাড়ে দিতে হতো। অনেকে বলছে বুক পর্যন্ত পানি হবে, আর সকালে বুক পর্যন্ত পানিতে নামা তো খুব কষ্টই হবে, যার কারণে আমরা মেরিন ড্রাইভ ধরে হাঁটছি। আর এই সেই খালের উপর নির্মিত ব্রিজ, আর এই খালটির নাম নাকি মনখালি বা মগখালি, এরকম কিছু একটা হবে। তবে এটা শীঘ্রই আপনাদের জানিয়ে দিতে পারছি। হ্যাঁ, মনখালি, এখানে লেখা আছে মনখালি খাল। মনখালি খাল পার হয়ে গেলাম, সামনে ফাঁকা জায়গা দেখে নিচে নেমে যেতে হবে। তবে এখনই না, বেশ কিছুটা হাঁটতে হবে, এখনও নামার উপযুক্ত জায়গা নেই এখনও সামনে। আপাতত এই মেরিন ড্রাইভ ধরেই হাঁটতে হচ্ছে। এদিকে এই যে লবণ চাষের জন্য মনে হচ্ছে জমি প্রস্তুত করা হচ্ছে, এখনও হয়তো বা শুরু হয়নি লবণ চাষ। আজ আমাদের গন্তব্য সোনারপাড়া লাইভ ফিস্ট রেস্টুরেন্ট। শ্যামলাপুর থেকে এর দূরত্ব প্রায় 28 কিলোমিটার। আজকের পথে আমরা হেঁটে যাব ইনানি পার হয়ে হিমছড়ির দিকে। রেজু খালের কাছেই সন্ধ্যার পর ক্যাম্পিং করব রাত কাটানোর জন্য। এই যে দেখেন লবণ উঠায় রাখছে, আর আমার পিছনে ঠিক দেখেন পুরো জায়গা জুড়ে লবণ চাষ হচ্ছে। এই পথে আসলে একটু পরপরই এরকম লবণ চাষের ঘের দেখতে পারবেন। মাছের যেমন ঘের দেখা যায়, এটা হচ্ছে লবণ চাষের ঘের বা লবণ চাষ চলছে আর কি জায়গায়। গত 3 দিন আমরা শুধুমাত্র সাগর পার ধরে হেঁটেছি, যার কারণে রাস্তার পাশের অনেক দৃশ্য চোখে পড়েনি। যেহেতু এটি বিচ হাইকিং, তাই আমরা চেষ্টা করেছি সাগরের সাথে কাছাকাছি থাকতে। সাগরের ঢেউর সঙ্গে চলা, তার নীরবতাকে অনুভব করা এই যাত্রার মূল লক্ষ্য। কিন্তু এই অংশে হেঁটে চলতে চলতে দেখা গেল এক ভিন্ন অভিজ্ঞতা। রাস্তার ধারে দেখা মিলল শুটকি পল্লী, লবণ চাষ, কচ্ছপের হ্যাচারি আর তরমুজ চাষের ক্ষেত।
এই চাষির কাছ থেকে আমরা দুইজন মিলে মাত্র 150 টাকায় একটি তরমুজ কিনে খেয়ে দেখলাম। যদিও খুব লাল ছিল না, কিন্তু স্বাদে মোটামুটি ভালোই। চাষির কাছ থেকেই আমরা জানলাম সাগর পাড়ে নামার পথ, আর তারপর সেই তরমুজ ক্ষেতকে পেছনে রেখে আমরা আবার হেঁটে চললাম। তরমুজটা খেয়ে আমরা এবার খাল পাড়ে দিচ্ছি, বিচ পাড়ে যাবো। মেরিন ড্রাইভে হাঁটা আপাতত শেষ, সামনে আবার মেরিন ড্রাইভে উঠতে হবে। আর এই যে একটা সাঁকো দেওয়া রয়েছে, সাঁকো পার হয়েই সামনেই বিচ। এবার একটু বিচ ধরে হাঁটবো, তারপরে আবারও নাকি খাল পাওয়া যাবে। তখন আবার আপনার ব্রিজে রাস্তায় উঠতে হবে, মেরিন ড্রাইভ রাস্তায় উঠতে হবে। ওঠার পরে আবারও ফের বিচে নামতে হবে। এভাবে হয়তো আজকে 2-1 বার করা লাগতে পারে। যাই হোক, আমরা এখন সাঁকো পার হচ্ছে। চলে আসলাম বিচ পাড়ে। এই যে দেখেন, আর এখানে একটা হ্যাচারি রয়েছে, কচ্ছপের হ্যাচারি। দেখি কচ্ছপের বাচ্চা ফুটেছে নাকি, বা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে কিনা। এখনও ডিম ফোটে নাই। ডিম ফুটে বাচ্চা বের হলে তখন যারা এটা পরিচালনা করে তারা সেগুলো নিয়ে গিয়ে সমুদ্রে ছেড়ে দেবে। মেরিন ড্রাইভ থেকে নেমে আমরা সাগর পাড়ের পথে হেঁটে চলেছি। এই পাশে কিছু সাম্পান সারি সারি সাজানো রয়েছে, কিন্তু কোনো জেলে বা স্থানীয় মানুষ এবং পর্যটকের দেখা নেই, শুধু আমরা দুইজন। আমরা শুনেছি আমাদের কিছু সদস্য আরও পিছন থেকে সাগর পাড়ে নেমেছে, আর কয়েকজন মানুষ যাদের আমরা তরমুজ ক্ষেতের সময় দেখেছিলাম মেরিন ড্রাইভ ধরে হেঁটে যেতে। এই জনমানবহীন সৈকতে আমরা হেঁটে চলেছি এবং মনে হচ্ছে এখন আমরা আর কক্সবাজারের অতিথি নই, আমরা এই সৈকতেরই অংশ। হাঁটতে হাঁটতে বোঝা যাচ্ছে এই সৌন্দর্য শব্দ পছন্দ করে না, ভিড় পছন্দ করে না, যেখানে শুধু ঢেউর শব্দ, আকাশ আর সাগরের নীরব বোঝাপড়া। এখানেই লুকিয়ে আছে 120 কিলোমিটার দীর্ঘ সৈকতের আসল রূপ। দর্শক দেখেন আমরা কি পেয়েছি। মাছটা এখনও হালকা হালকা জীবিত আছে, নড়তেছে। মনে হয় আহত অবস্থায় সাগর পাড়ে চলে এসছে ভেসে। এখন মাছটা কি করবো সেটা বুঝতে পারছি না। এত বড় মাছ, প্রায় 2 কেজি ওজন হবে। আপাতত হাতে করে সামনে নিয়ে যাই, কাউকে পেলে দেখা যাবে কি করা যায়। বন্ধু জনি মাছ চাষ করে, সে বলল মাছটার ওজন 2.5 কেজির উপরেই হবে। এই অংশে মানুষজন না থাকায় আমরা মাছটার নাম জানতে পারছি না, তাই রশিতে ঝুলিয়ে কিছুক্ষণ টানলাম। পরে স্থানীয় একজনের সঙ্গে দেখা হলে আমরা মাছটি তাকে দিয়ে দিলাম, এবং পরে আরেকজনের সাথে দেখা হলে তাকে ছবি দেখিয়ে মাছটির নাম জানতে পারলাম দাতিনা মাছ। শ্যামলাপুর বিচ থেকে আমরা 9 কিলোমিটার হেঁটে এসেছি। এখনও গুগল ম্যাপে দেখাচ্ছে 19 কিলোমিটার। সোনারপাড়া বিচ পর্যন্ত যেতে বলেছে আমাদের, সেই হিসাবে এখন 19 কিলোমিটার বাকি। আর এই পাশে এত পরিমাণ কাঁকড়া, লাল কাঁকড়া, পুরো বিচটা লাল হয়ে রয়েছে।
ছোটো ক্যামেরায় আপনাদের দেখাতে পারতেছি না। আপনারা যদি আসেন কক্সবাজার থেকে তাহলে সিএনজি ড্রাইভার কিংবা অটোতে যেটাতে করে আসবেন ড্রাইভারকে বলবেন যে আমাদের শ্যামলাপুর বিচে কাঁকড়া বিচ, শ্যামলাপুর কাঁকড়া বিচে নামা দিতে। শ্যামলাপুর থেকে প্রায় 8 কিলোমিটার আগে, 7-8 কিলোমিটার, আমরা কাঁকড়া 2 কিলোমিটার আরও পিছনে 2 কিলোমিটার আগে থেকে কাঁকড়া লাইন শুরু হয়েছে, চলতে আছে, চারপাশে শুধু কাঁকড়া। বুঝতে পারছেন না হয়তো ছোটো ক্যামেরায়, আমার পুরাই লাল হয়ে রয়েছে। মানে দারুণ একটা সৌন্দর্য আজকে আমরা দেখতে পাচ্ছি। শ্যামলাপুর থেকে বিচে নামার পরপরই এই কাঁকড়ার সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত কাঁকড়া, শুধু কাঁকড়া। গত 3 দিনে আমরা এত কাঁকড়া দেখি নাই, আজ যত কাঁকড়া দেখছি। কক্সবাজারের হিমছড়ির একটু আগে পড়ে মনে হয়, সম্ভবত জায়গাটা মনে নেই, আমি গিয়েছি কয়েকবার। ওই জায়গাতেও কাঁকড়া বিচ বলে, কিন্তু ওখানে ওইভাবে কাঁকড়া দেখা যায় না। আর যদি আপনারা এখানে আসেন আমাদের মতো বিচ হাইকিং করলে তো কাঁকড়া যে কত দেখবেন সেটা আমি ভাষায় বলতে পারবো না যে কত দেখবেন, বা সংখ্যায় বলতে পারবো না কত পরিমাণ দেখবেন। বিচ হাইকিং করলে কাঁকড়া প্রচুর দেখতে পারবেন। আর যদি বিচ হাইকিং না করেন তাহলে চেষ্টা করবেন শ্যামলাপুর বিচের একটু আগে নেমে যেতে, 1-2 কিলোমিটার আশেপাশে হাঁটবেন, তাহলে দেখবেন যে কাঁকড়া কাকে বলে। একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে হয়তো কাঁকড়া আরও বেশি পাবেন। আর কুয়াকাটা গেলে আমরা শুনতাম যে সূর্যের তাপ বাড়লে কাঁকড়া দেখা যায় না, এই সেই নানান কাহিনী। মোটরসাইকেল ড্রাইভাররা নানান ভাজুং বোঝাইতো আমাদের, বুঝিয়ে টাকা পয়সা নিতেন, কাঁকড়া দেখতে পারতাম না। কিন্তু এখানে যে এত পরিমাণ কাঁকড়া দেখছে, এক পর্যায়ে আমার মনে হচ্ছে যেগুলো ডাল ভাত মতো মনে হচ্ছে কাঁকড়ার, যা কত দেখবো এত কাঁকড়া। আর আগে একটা কাঁকড়া দেখলেই তার পিছনে দৌড় দিয়েছে, এখন এত কাঁকড়া আর কার পিছনে দৌড় দিব দেখার জন্য বা ক্যামেরাতে ভিডিও করার জন্য। যাই হোক, সামনে শুধু মনে হচ্ছে লাল চর পড়ে আছে। আমাদেরকে এই খালটা পাড়ি দিতে হবে। এই যে খাল গিয়েছে এদিকে, যদি এই খালটা পাড়ি না দিই তাহলে ওই দূরে ঝাউবন দেখা যাচ্ছে, ওই জায়গায় ব্রিজ আছে। এত দূরে আমাদের আবার ব্যাক করে ওই ব্রিজ পার হয়ে মেরিন ড্রাইভ ধরতে হবে, ধরে আবার এই পাশ দিয়ে নামতে হবে। অত কষ্ট করে কে? এই পানি হাঁটু পর্যন্ত হবে হয়তোবা। নেমে গেলাম। আর এই যে মনে হয় জোয়ার, এখন জোয়ার চলছে, এখন জোয়ার চলছে, এই যে পানি আসতেছে। হয়তো জোয়ার যখন ভরপুর হবে তখন এই জায়গা আর নামা যাবে না, পানি বেশি থাকবে। পানি এখন কম, আমাদের কপালটা ভালো, হাঁটু পর্যন্ত পানিতে ফেললেও সমস্যা নাই 2 কিলো ঘোরার থেকে। এখন মূলত ভাটা চলছে, তাই খালে অনেক পানি নেই। জোয়ার থাকলে পানি বেশি থাকতো, তখন শুকনা বালি পেরিয়ে আবার মেরিন ড্রাইভে উঠে ব্রিজ পার হতে হতো। আর সাগরে নামার জন্য অনেক বেশি পথ হাঁটতে হতো, পরিশ্রমও হতো অনেক। কপাল ভালো থাকায় আমরা অল্প পানিতে পা ভিজিয়ে সহজেই খাল পার হয়ে যেতে পারলাম। আমরা সকালে নাস্তা না করেই বের হয়েছিলাম। ইচ্ছা ছিল 10 কিলোমিটার আগে আমরা বসবো না বা খাওয়া দাওয়া করবো না, সকালে রোদের তাপ বাড়ার আগে কমপক্ষে 10 কিলো হেঁটে নেব। এখন 9:30টার মতো বাজে, আমাদের 10 কিলো হাঁটা শেষ। এই জন্য আমরা একটু বিরতি নিচ্ছি, আর সাথে করে কলা পাউরুটি নিয়ে এসেছি, সেগুলো একটু খেয়ে নেবো আর কি। তারপরে 10-15 মিনিট বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করব। আর এই পথটা খুব একটা বিপজ্জনক না, নিরাপত্তার সমস্যা খুব কম, মানে নিরাপত্তার সমস্যা নেই। আর এই জন্য সন্ধে হলে সমস্যা নেই, আমরা বিশ্রাম নিতে নিতে হাঁটবো আর কি। নাস্তা সেরে আমরা ঝাউবনের ভেতর দিয়ে হাঁটার চেষ্টা করলাম সূর্যের তাপ থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য। কিন্তু শুকনো বালি এতটাই গভীর যাতে হাঁটতে কষ্ট হচ্ছে এবং ধীরে চলছে আমাদের পদক্ষেপ। শেষ পর্যন্ত আমরা আবারও সাগর পাড়ে ফিরে এলাম, যেখানে বালি একটু সহজ আর হাঁটা কিছুটা স্বস্তিদায়ক। কিছুটা হাঁটা শেষে এই কোরাল দেখে বোঝা গেল আমরা পাটোয়াটেকের কাছেই চলে এসেছি। শেষমেশ পাটোয়াটেক পৌঁছেই একটু বিশ্রাম নিলাম। চলছে আমাদের পাগলামি যাত্রা। আমরা শুরু করেছিলাম টেকনাফের শাহপরি দ্বীপ থেকে। প্রথম দিনে এসে পৌঁছেছিলাম টেকনাফে, দ্বিতীয় দিন টেকনাফ থেকে হাঁটা শুরু করে
আমরা হাজমপাড়া এসে পৌঁছেছি। আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পাটোয়ার ট্রেক। এখানে আমরা একটু বিশ্রাম নিলাম প্রায় আধা ঘন্টা, ঘড়ি ধরে আধা ঘন্টার মতো। আর এখানে আমরা ঠান্ডা পানি কিনে খেলাম, সাথে কিছু শুকনা খাবার একটু খেয়ে বিশ্রাম নিয়ে আবার রওনা দিয়েছি পাটোয়ার ট্রেক থেকে। দেখা যাক কতক্ষণ লাগে। আর গুগল ম্যাপে দেখাচ্ছে এখনও 12 কিলোমিটার বাকি, 11:30 বাজে। দেখা যাক কতক্ষণ লাগে। রোদ উঠে গেছে, প্রচুর তাপ। সমস্যা নেই, শেষ তো করবো ইনশাল্লাহ। হয়তো একটু সময় লাগবে, বিশ্রাম নিতে নিতে যাবো, এই আর কি। 47 জনের মধ্যে আমরা 2 জন একটু ধীরেই হেঁটে চলেছি। পাটোয়ারটাকে এসে দেখা হলো আমাদের গ্রুপের 3 জন বড় ভাইয়ের সাথে, যারা এখানে এই বিচ বেঞ্চে বসে বিশ্রাম নিচ্ছেন। আমাদেরও বিশ্রাম শেষ হয়ে গেছে, তাই খুব বেশিক্ষণ না দাঁড়িয়ে তাদের সাথে একটু আলাপ সেরে আবার হাঁটার পথে চললাম। পাটোয়ার ট্রেক থেকেই মনে হচ্ছে আমরা সেই চিরচেনা কক্সবাজারে পৌঁছেছি, যেখানে পর্যটকের ভিড়, কংক্রিটের হোটেল আর রিসোর্ট, দোকানপাট আর নানান ধরনের হকার। কেমন যেন হঠাৎ আবার সেই জাঁকজমক আর ব্যস্ত নগরের মাঝে ঢুকে পড়ার অনুভূতি, যেন আমাদের এই নিঃশব্দ সমুদ্র পাড়ের স্বপ্নের সময় শেষ হয়ে যাচ্ছে। চলে এসেছি আমরা ইনানি জেটি ঘাটে। এখান থেকে বেশ কিছুদিন সেন্ট মার্টিনের শিপ চলাচল করছিল। মাঝখানে শুনলাম ঝড়ের সময় এই পাশে ভেঙে গেছিলো আর কি এই জেটিটা, যার কারণে এখন কক্সবাজার থেকে ছাড়ছে। গত বছরও কক্সবাজার থেকে ছাড়ছিল, আর এই বছরও কক্সবাজার থেকে চলছে সেন্ট মার্টিনের শিপগুলা। আর এটা এখন পরিত্যক্ত অবস্থায়, হয়তো দর্শনার্থী ঢুকতে পারে, জানি না আসলে সাধারণ দর্শনার্থীদের ঢুকতে দেয় কিনা। যাই হোক, আমাদেরকে এখনও বেশ কিছুটা হাঁটতে হবে ইনানি পার হয়ে। এটা ইনানি জেটি ঘাট বলে। ইনানি পরে তারপর ইনানি বিচ, তার থেকেও আরও আমাদের হাঁটতে হবে। তারপরে আমরা সোনাপাড়া বিচ ক্যাম্পে পৌঁছাবো আর কি। আমাদের এবারের বিচ হাইকিং ইভেন্টটি আয়োজন করেছে বিচ হাইকিং গ্রুপ, যারা প্রতি বছর শীতের মৌসুমে এই ধরনের হাইকিং আয়োজন করে থাকেন। সাধারণত টেকনাফ থেকে কক্সবাজারের কলাতলি পর্যন্ত 4 দিনের ট্রিপ, তবে এবারই প্রথম 5 দিনের এই যাত্রা শাহপুরী দ্বীপ থেকে শুরু হয়ে কক্সবাজারের নাজেরার টেক সুটকিপল্লিতে শেষ হবে। এই 30তম হাইকিংয়ে অংশগ্রহণ করছেন মোট 47 জন, যেখানে আমি এবং আমার বন্ধু জনিও রয়েছি। আপনিও চাইলে এরকম হাইকিংয়ে যুক্ত হতে পারেন। আপনাদের সুবিধার্থে তাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আজ আমরা 4র্থ দিনে প্রবেশ করেছি। প্রথম দিন কাটিয়েছি টেকনাফের হোটেলে, গত 2 দিন কাটিয়েছি সাগরপাড়ের ঝাউবনে ক্যাম্পিং করে। সেই গল্পগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের আগের ভিডিওগুলো ঘুরে দেখতে পারেন। ভিডিওগুলোর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পাটোয়ার ট্রেক পার হয়ে এসে আমরা বেশ কিছু সৌন্দর্য মিস করতেছি। রাস্তার পাশে ঝাউবন ছিল, মানে মেরিন ড্রাইভের এই পাশে, তারপরে রাস্তা মেরিন ড্রাইভ ছিল, কিন্তু এখন মেরিন ড্রাইভের ওই পাশে কিছু স্থানীয় বাড়ির যে গাছগুলো সেগুলো দেখা যাচ্ছে, কোনো ঝাউবন নাই। আর এই পাশে দেখেন বড় বড় বিল্ডিং শুরু হয়ে গেছে অলরেডি এখান থেকে, ইনানি জেটি ঘাটের পর থেকে। আর পাটোয়ার ট্রেকের পরেও কিছু বিল্ডিং দেখা গেছে। এখন তো সামনে দেখেন আস্তে আস্তে শুধু বিল্ডিংয়ে দেখা যাবে। সামনে আমাদের এখনও 5-6 কিলোমিটার হাঁটতে হবে। বেলায় এখন 1টা, হাতে সময় পর্যাপ্ত। সেই কারণেই আমরা ইনানি বিচে পৌঁছেই বিশ্রাম নিলাম, বিচের বেঞ্চে শুয়ে বসে। এই অবস্থাতেই উপভোগ করলাম ইনানির নীরব সৌন্দর্য, সাগরের নীলাভ ঢেউ আর সাদা বালুর এক অসাধারণ মিলন। ইনানি বিচের এই অংশে অল্প সময়েই কোরাল দেখতে পাওয়া যায়, যেটা সত্যি চোখে ধরে। তবে কোরাল দেখতে চাইলে অবশ্যই জোয়ার ভাটার সময় জানতে হবে, কারণ জোয়ারের সময় কোরাল পানির নিচে তলিয়ে যায়। আমরা যখন এসেছি তখন ভাটা চলছে, ঠিক সেই কারণেই এত সুন্দর ও পরিষ্কার কোরাল চোখে পড়ল। ঘড়ি ধরে
1 ঘন্টায় আমরা বিচে বিশ্রাম নিলাম। আর একটু বিশ্রাম নিলে শরীরে মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে, তখন হাঁটতে কষ্ট হচ্ছে। বিশ্রাম নেওয়ার আগে কিন্তু কতটা বোঝা যাচ্ছিল না, যেহেতু বিশ্রাম নিয়েছে, নেওয়ার পরে মনে হচ্ছে এখন শরীর ছেড়ে দিয়েছে, হাত পায়ে একটু ব্যথা হয়ে গেছে। আর এখানে একটা খাল আছে, এই যে খালটা আমরা পাড়ি দিলাম। এই খালে কিন্তু পানি অনেক সময় বেশি থাকে, এখন ভাটা চলছে যার কারণে পানি কম। আমরা হাঁটু পর্যন্ত পানি পাড়ি দিয়ে খালটা পাড়ি দিয়ে দিলাম। আর যদি পানি বেশি থাকে তখন কি হয়তো ওই উপর দিয়ে আপনার ব্রিজটা পার হয়ে আসতে হতো, ব্রিজটা পার হয়ে এসে আবার এদিক থেকে নামতে হতো, নেমে আসতে তো অনেকটা পথ বেশি হাঁটতে হতো। যাই হোক, আমাদের কপাল ভালো, এখন ভাটা চলছে যার কারণে আমরা নদীটা পায়ে হেঁটেই পাড়ি দিতে পারলাম। আর এখান থেকে আমাদের ক্যাম্প এখনও 5 কিলো বাকি, আর বাজে এখন 2:45। দেখা যাক কতক্ষণ সময় লাগে আমাদের ক্যাম্পে পৌঁছাতে। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে এই যে দেখেন, এই পাশে ঝাউবন আর এই পাশে সাগর, কিন্তু মাঝখানে দূরত্বটা অনেক বেশি। দেখেন একটা মরুভূমির মতো ফিল আসছে, চারিদিকে বালি আর বালি। এই যে দেখেন, দারুণ। পাটুয়া টেকের বেশ কিছুক্ষণ আগে থেকে আর ভালো লাগতেছিল না, মানে পরিবেশটা মানে কেমন যেন একটু, মানে আগে যে 3 দিন মানে যেমন সৌন্দর্য দেখেছি ওইটুকুতে একটু খারাপ লাগছে আর কি। কিন্তু আবার এখানে এসে একটু ভালো লাগছে, সামনেও যা দেখা যাচ্ছে বেশ ভালো, এখানে কোনো স্থাপনা দেখা যাচ্ছে না সেরকম। আবার বীজটাও অনেক সুন্দর, পাশে ঝাউবন রয়েছে, সব মিলিয়ে বেশ ভালোই আছে। এখন ভালো লাগতেছে আবার হাঁটতে। আমাদের ক্যাম্প সাইটটা এখনও 3.5 কিলোমিটার বাকি। আর এখানে এসে যা দেখলাম কি বলবো আপনাদের, ওই যে মাটি দেখছেন, এখানে কাঁকড়ার মূলত বাস করে, কাঁকড়ারা এখানে গর্ত করে থাকে। কিন্তু আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম, ওরা তখন সবাই এই জায়গায় এসেছিলো, দারুণ সুন্দর লাগছিলো ওই সময়। যাই হোক, আমাদের আসার কারণে ওরা সব পালিয়ে গেছে, আমরা একটু দৌড়ানি দিয়েছি ওদের, ওরা হাঁপায়নি হয়তো বা, আমরা হাঁপাই গেছি। প্রচুর কাঁকড়া ছিল অনেক। আর এই জায়গাটা সাদা লাগার কারণে লাল কাঁকড়াগুলো বেশ ফুটেছিল। আজকে বেশ কাঁকড়া দেখেছি, গত 2 দিন 3 দিন যা কাঁকড়া দেখেছি, এত কাঁকড়া দেখে নাই আজকে যত দেখলাম। আর আপনারা যদি এই কাঁকড়া দেখতে চান, আরও পিছনে না যান, তাহলে চেষ্টা করবেন রেজু খাল থেকে মাত্র 3 কিলোমিটার সামনে আসার পরে নেমে আসবেন বিচ পাড়ে। এখানে কোনো পর্যটক নাই, এমনকি মাছ ধরা ট্রলার নাই, সাধারণ মানে এলাকার স্থানীয় লোকজনও নাই, যার কারণে কাঁকড়া বেশি, অনেক বেশি। আর আসলে অটোওয়ালাকে বলবেন শুধুমাত্র, বা গাড়ি ড্রাইভারকে শুধুমাত্র বলবেন যে রেজুখাল পার হয়ে 3 কিলোমিটার দূরে যাওয়ার পরে ডান হাতে নেমে যাবেন। কারণ আমরা লোকেশনটা বলতে পারছি না, আমরা হচ্ছে এই ঝাউবনের আড়ালে রয়েছি, ওই পাশে কি আছে ভালোভাবে বলতে পারতেছি না, এই জন্য কিলোমিটার হিসেবটা বললাম গুগল ম্যাপ দেখে। যাই হোক, আপনারা কাঁকড়ার সৌন্দর্য দেখতে চাইলে এখানে আসবেন। আমাদের ক্যাম্প সাইট আর মাত্র 600 মিটার দূরত্বে দেখাচ্ছে। আমাদের এখন এখান থেকে আবার মেরিন ড্রাইভে উঠতে হবে, এই ঝাউবনের ভেতর দিয়ে। আমরা চলে এসেছি, আজকের দিনের মতো হাইকিং শেষ। যাই হোক, কালকেও কিন্তু আমাদের 27-28 কিলোমিটার হাঁটতে হবে। আর চলেন এখন দেখা হবে আমাদের ক্যাম্প সাইটে গিয়ে আবার একবারে। পৌঁছে গেছি এলিট লাইভ ফিশ রেস্টুরেন্টে। আর এই দেখেন পাশে রেস্টুরেন্টটা, আর এর ভেতরেই এর নিজস্ব জায়গাতে আমাদের ক্যাম্প করার জায়গা দিছে, বিচ থেকে একটু দূরে। এর সামনে মেরিন ড্রাইভের ওই পারে বিচ। আর এই যে আমরা এই জায়গায় তাবু পিচ করলাম।
লাইভ ফিশ রেস্টুরেন্টে আমরা আগেই খাবার অর্ডার করে রেখেছিলাম, সেই কারণে আজ রাত 8:30টায় খাবারের জন্য আমরা রেস্টুরেন্টে চলে এলাম। খাবার শুরু করার আগে দেখা গেল এই দুই ভাই, যারা মাত্র 4 দিনে প্রায় 120 কিলোমিটার বিচ হাইকিং শেষ করে ফেলেছেন, সেখান থেকে কিছু মজা আর অভিজ্ঞতা শেয়ার করলেন। সবাই মনোযোগ দিয়ে শুনল সেই গল্প, আর মুহূর্তেই পুরো জগৎ যেন হাসি আর রোমাঞ্চে ভরে উঠল। তারপর শুরু হলো আমাদের রাতের খাবার আয়োজন। সাদা ভাতের সঙ্গে সাগরের তেলাপিয়া মাছ, সবজি আর ডাল। আজই প্রথমবার আমাদের 47 জনের পুরো দল একসাথে বসে খেতে পারলো, আর সেই মিলনের আনন্দ এবং খাবারের গন্ধ মিলিয়ে পুরো রাতের মুহূর্ত হয়ে গেল স্মরণীয়। খাবারের পর আগের 2 দিনের মতো আমরা ক্যাম্পসাইট থেকে সাগর পাড়ে গেলাম না। ক্যাম্পফায়ারের পাশে বসে গল্প আর আড্ডায় মেতে উঠলাম, আর তারপর ফানুস ওড়ানোর আনন্দ উপভোগ করলাম। আগামীকাল আমাদের পথ চলা হবে আজকের মতোই প্রায় 24 থেকে 25 কিলোমিটার। এই ফানুস ওড়ানোর আনন্দের সঙ্গে আপনাদেরকে 5ম দিনের বিচ হাইকিং 5ম বা শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।